আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা এই অধ্যায়ের অনুপাত ও শতকরার যে সম্পর্ক, এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটি সমাধান করব তা হচ্ছে 81 নম্বর প্রশ্ন। তার কারণ আমরা ইতিমধ্যে 1 থেকে 80 পর্যন্ত প্রশ্নগুলো আমাদের আগের পর্বগুলোতে সমাধান করেছি। 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মনিরা শতকরা 80% নম্বর পেল, পরীক্ষা 800 নম্বরের হলে সে কত পেল। এখানে যে তারা বলল যে শতকরা 80% নম্বর, সে 80% নম্বর পেল, এখানে কিন্তু নির্দিষ্ট করে সে কত নম্বর পেল এটা কিন্তু বলা হয়নি, সে 80% নম্বর পেয়েছে। তো এখন তারা বলল যে পরীক্ষাটা হয়েছে 800 নম্বরের, পরীক্ষাটা হয়েছে 800 নম্বরের, তার 80% নম্বর সে পেল। এখন তারা জানতে চায় নির্দিষ্ট করে সে কত পেল, আমরা এখন সেটা বের করব। তাহলে আমরা এখানে আমাদের লিখব যে 800 এর 80% নম্বর সে পেল। এখন 800 এর 80% কত হয় সেটি হচ্ছে আমাদের ফলাফল। 800 এর এই যে 80%, এটাকে আমরা কিভাবে করে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 80কে প্রথমেই লিখলাম, আর এই পার্সেন্টের বদলে আমরা ভাগ চিহ্ন দিয়ে নিচে 100 লিখলাম। পার্সেন্টে বলতে হর হিসাবে 100কে বোঝানো হয়। পরবর্তী লাইনে গিয়ে আমরা এই 100 800-র মধ্যে যায় 8 বার, পরবর্তী লাইনে 8 8 64 আর পাশের শূন্যটা বসিয়ে দিলাম, কারণ এর বলতে অনেকটা গুণের কাজকে বোঝানো হয়। তাহলে 80কে 8 দিয়ে গুণ দিলে 640, আমরা পেলাম 800 এর 80% বলতে বোঝানো হয় 640। তাহলে মনিরা শতকরা 640 নম্বর, শতকরা 80% নম্বর পেল, অর্থাৎ সে সর্বমোট 640 নম্বর পেল। 800 নম্বরের মধ্যে 640 নম্বর পেল। 82 নম্বর প্রশ্ন, একজন শ্রমিকের দৈনিক আয় 350 টাকা, তিনি আয়ের 20% সঞ্চয় করেন, তিনি কত টাকা সঞ্চয় করেন। তিনি প্রতিদিন 350 টাকা আয় করেন। এখন 350 টাকা যে আয় করেন পুরাটাই তো তিনি সঞ্চয় করেন না, এখানে বলে দিছে তিনি 20% সঞ্চয় করেন, অর্থাৎ প্রতি 100 টাকায় 20 টাকা সঞ্চয় করেন। তাহলে 350 টাকায় কত টাকা সঞ্চয় করেন সেটা আমাদের কাছে তারা জানতে চায়। তাহলে আমরা এখন বের করব যে 350 এর 20% কত হয়। আমরা লিখব 350 এর 20% সমান 350 এর 20% বলতে উপরে 20 নিচে 100। এখন দেখি আমরা কাটাকাটি করতে পারি কি না। 20 20-এর মধ্যে যায় একবার, 20 100-র মধ্যে যায় 5 বার, 5 20-এ 100। এবার 5 দিয়ে 350-কে কাটা যাবে, হ্যাঁ কাটা যাবে। 5 এই যে 35, এই 35-এর মধ্যে যায় 7 বার, 5 7 35। আর এই যে শূন্যটা আছে এটা কেটে দিয়ে আমরা পাশে লিখে দিলাম। তাহলে আমরা বলতে পারি 5 350-এর মধ্যে 70 বার যায়। পরবর্তী লাইনে 70 একে 70, অর্থাৎ 350 এর 20% হলো 70। তার মানে একজন শ্রমিক তিনি 20% সঞ্চয় করেন বলতে বোঝানো হয় 70 টাকা সঞ্চয় করেন। যখন তিনি 350 টাকা আয় করেন তখন 20% সঞ্চয় করেন বলতে বোঝানো হবে 70 টাকা সঞ্চয় করেন। 83 নম্বর প্রশ্ন, 25 ভাগের 9, এভাবে করে লেখা থাকলে বুঝতে হবে 9টা আগে 25টা পরে। তাহলে 25 ভাগের 9 এর শতকরায় প্রকাশিত রূপ নিচের কোনটি। অর্থাৎ এই 25 ভাগের 9কে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমরা কত লিখবো এখানের মধ্যে সেটা আমরা এখন বের করব। তাহলে 25 ভাগের 9 তাকে শতকরায় প্রকাশ করতে হবে। আর শতকরা বলতে বোঝানো হয় যে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশর হর 100 হতে হবে। যে ভগ্নাংশের হর 100 হয় তাকে আমরা শতকরা বলতে পারি। তাহলে এই ভগ্নাংশের হর হচ্ছে 25, এটাকে আমরা শতকরা বলতে পারবো না। এখন এটিকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করার জন্য আমরা একেবারে সহজভাবে করতে পারি, তা হচ্ছে যেই ভগ্নাংশটা আছে তার হরকেও আমরা 100 দ্বারা গুণ করব, লবকেও আমরা 100 দ্বারা গুণ করব। এই 100 দ্বারা উভয় রাশিকে গুণ করার পরে নিচে যেই 100 আছে তাকে আমরা কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। হর হিসাবে যে 100 আছে তাকে আমরা কিছু না করে বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। তাহলে দেখি ফলাফল কত হয়। 25 100-র মধ্যে যায় 4 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে গিয়ে
9 গুণ 4 4 নং 36, নিচে 100। খেয়াল রাখতে হবে এই যে উপরে 4 আর নিচে 100, এটা কিন্তু কাটাকাটি করা যায়, কিন্তু আমরা কাটাকাটি করব না। নিচে যে হর হিসাবে 100 আছে তাকে কোনো কিছু করা যাবে না যদি শতকরায় প্রকাশ করতে হয়। তাহলে এখানে নিচে 100 উপরে 36, আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি 36 যেটা আছে তাকে লিখলাম, আর এই যে হর হিসাবে 100 আছে তার বদলে আমরা শতকরার যে চিহ্ন তাকে দিয়ে দিলাম। যদি হর হিসাবে 100 থাকে তখন আমরা সেখানে কোনো চিহ্ন দিব না, আর যখন চিহ্ন দিব তখন আর এই হর হিসাবে 100 দিব না, কারণ এই চিহ্ন আর এই হর হিসাবে 100 দুইটা একই অর্থ। এই জন্য আমরা এই হর হিসাবে 100কে উঠিয়ে দিয়ে পার্সেন্টের চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ 25/9কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে ফলাফল হবে 36%। 36% আমাদের এখানের মধ্যে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 84 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন শব্দ যুগল বলতে এখানে শব্দের জোড়া, নিচের কোন শব্দের জোড়া পরস্পর বিপরীত, অর্থাৎ দুইটা শব্দ তারা একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করবে। ক নাম্বার অপশনে দেওয়া আছে হ্রাস, ক্ষতি, এই দুইটা শব্দ কি বিপরীত অর্থ প্রকাশ করে? আমরা জানি হ্রাস মানে কমা, ক্ষতি হলেও কমে যায়, তাহলে দুইটা একই অর্থ প্রকাশ করে। খ নাম্বার অপশনে আয়, বৃদ্ধি, আয় হলেও বাড়ে, বৃদ্ধি হলেও বাড়ে, তাহলে এরা বিপরীত অর্থ প্রকাশ করে না। গ নাম্বার অপশন ব্যয়, হ্রাস, ব্যয় হলেও কমে, হ্রাস হলেও কমে, তাহলে এই দুইটা বিপরীত অর্থ প্রকাশ করে না। ঘ নাম্বার অপশনে দেওয়া আছে লাভ, ক্ষতি, আমরা জানি লাভ হলে বৃদ্ধি পায়, ক্ষতি হলে হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, তাহলে এই যে দুইটা শব্দ এরা পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করতেছে, তাহলে আমরা বলতে পারি নিচের কোন শব্দ যুগল পরস্পর বিপরীত, তা হচ্ছে ঘ নং অপশনের লাভ, ক্ষতি। 85 নাম্বার প্রশ্নে বলা হয়েছে এখানে 3টা অপশন দেওয়া রয়েছে, কোনটা কোনটা সঠিক তারা তা জানতে চায়। 1 নাম্বার অপশনে দেওয়া শতকরা শব্দের অর্থ প্রতি শতে, এবং এই তথ্যটি সঠিক, কারণ শতকরা বলতে প্রতি 100তে কত বোঝায় সেটাই আমাদেরকে এখানে দেওয়া হয়, যেমন 20%, তার মানে প্রতি 100তে 20, প্রতি শতে 20, 25%, অর্থাৎ প্রতি শতে 25, তাহলে শতকরা শব্দের অর্থ প্রতি শতে, এটা সঠিক। তারপর 2 নাম্বার অপশনে দেওয়া আছে শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100 থাকে, যেমন আমরা যদি বলি 25%, তার মানে কি? তার মানে হচ্ছে উপরে 25 নিচে 100, অর্থাৎ যখন কোনো ভগ্নাংশের হর হিসাবে 100 থাকে তখন তাকে আমরা শতকরা বলতে পারি। কোনো ভগ্নাংশের হর হিসাবে 100 থাকলে তাকে শতকরা বলা হয়। তাহলে এই 2 নম্বর তথ্যটাও সঠিক, শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100 থাকে, 2 নম্বর তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্যে বলা হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের পরিমাণ বের হয়, এই তথ্যটাও সঠিক। কেন? যদি বলা হয় বিক্রয় মূল্য 120 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 120 থেকে 100 বিয়োগ করলে লাভের পরিমাণ 20 টাকা, এটা বের হবে। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে, আমি আবারও বলি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভের পরিমাণ বের হয়, তাহলে এই তথ্যটাও সঠিক। আমরা দেখলাম এখানের 3টি তথ্যই সঠিক, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক, কারণ এখানে 1, 2 ও 3 রয়েছে। 86 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নাম্বার তথ্য শতকরা শব্দটির প্রতীক, এই যে এই চিহ্নটি, এবং এই চিহ্নটি হচ্ছে শতকরার চিহ্ন, যখন এই চিহ্নটি দেওয়া হয় আমরা শতকরা বুঝতে পারি, 1 নাম্বার তথ্যটি সঠিক। 2 নম্বরে বলা হয়েছে 27 সমস্ত 3/1%কে 3/4 আকারে লেখা যায়। আমরা এখন এই তথ্যটি সঠিক কিনা আমরা এখানে আমাদের দেখব। 27 সমস্ত 3/1% সমান 3 7 81, তার সাথে 1 যোগ করলে হবে 82, নিচে 3, পাশে পার্সেন্ট। পরবর্তী লাইনে 3/82, আর এই যে পার্সেন্ট শব্দ তার বদলে আমরা এখানে গুণ 100/1 দিতে পারি। পরবর্তী লাইনে আমরা এখানে আমাদের কাটাকাটি করে সংখ্যাটা লিখব। তাহলে আমরা এখানের মধ্যে যদি কাটাকাটি করি এখন, তাহলে আমরা দেখতে পাবো 2 82-র মধ্যে যায় 41 বার, 2 100-র মধ্যে যায় 50 বার। এখন এই যে নিচে আছে 3, নিচে আছে 50, উপরে আছে 41, এগুলোর মধ্যে আর কোনো কাটাকাটি করা যায় না। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি উপরে 41 1-কে 41, আর নিচে 3 50-এ 150। তাহলে আমরা কি দেখতে পেলাম?
উপরে 41, নিচে 150। এখানের মধ্যে কিন্তু আর কোনো কাটাকাটি করা যায় না, উপরেও কাটাকাটি করা যায় না, উপরে আর নিচে কাটাকাটি করা যায় না। তাহলে 27 সমস্ত 3/1%কে যদি আমরা এভাবে করে লিখতে চাই সাধারণ ভগ্নাংশ আকারে, তাহলে ফলাফল হবে 150/41। কিন্তু তারা বলতেছে যে এটিকে 3/4 আকারে লেখা যায়, কিন্তু আমরা তো দেখলাম যে 3/4 এই আকারে লেখা যায় না। তাহলে আমরা বলতে পারি এটি ভুল, এই 2 নম্বর তথ্যটি ভুল। 3 নম্বর অপশনে বলা হয়েছে 5 টাকা 25 টাকার 20%। 5 টাকা 25 টাকার 20%, অর্থাৎ 25 টাকার 20% 5 টাকার সমান হবে। আবার 5 টাকা 25 টাকার 20% হবে। আমরা 2 রকমভাবে এই 3 নম্বর তথ্যটা সঠিক নাকি ভুল সেটা আমরা প্রমাণ করে দেখতে পারি। যেমন 25 টাকার 20% 5 টাকা হয় কিনা সেটা আমরা দেখতে পারি। 25 টাকার 20%, পরবর্তী লাইনে 25 এর 20% টাকা, পরবর্তী লাইনে আমরা লিখব 25 এর যে 20%, তার মানে কি উপরে 20 নিচে 100 টাকা। এখন এই 20-20-এর মধ্যে যায় একবার, 100-এর মধ্যে যায় 5 বার, 5-25-এর মধ্যে যায় 5 বার, 5 একে 5 টাকা। আমরা পেয়ে গেলাম 25 টাকার 20% 5 টাকা হয়। তারাও কিন্তু বলছে 5 টাকা 25 টাকার 20%, অর্থাৎ 3 নম্বর তথ্যটা সঠিক। আমরা এভাবে করে করলাম। এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারি, 2 রকমভাবেই দেখিয়ে দিই, যার যেটা ভালো লাগবে সেভাবে করে করতে পারবেন। সেটা হচ্ছে 5 টাকা 25 টাকার কত ভাগের কত ভাগ? 5 টাকা 25 টাকার 25 ভাগের 5 ভাগ। 5 টাকা 25 টাকার 25 ভাগের 5 ভাগ। এখন এই যে 25 ভাগের 5 ভাগ, এটিকে আমরা শতকরায় প্রকাশ করে দেখি কত হয়। আমরা পরবর্তী লাইনে উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব, কারণ আমাদের উদ্দেশ্য শতকরায় প্রকাশ করা। নিচের 100কে কিছু করব না, বাকিগুলো কাটাকাটি করব। 25 100-এর মধ্যে যায় 4 বার, 4×5 20। আমরা এই যে নিচে যে 100 আছে তাকে আমরা নিচে 100 লিখলাম। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 20%, অর্থাৎ 5 টাকা 25 টাকার 25 ভাগের 5 ভাগ, তাকে শতকরায় প্রকাশ করলে 20% হয়। তাহলে আমরা বলতে পারি যে 5 টাকা 25 টাকার 20% এই তথ্যটা সঠিক। আমরা 2 ভাবে করে দেখালাম। তাহলে আমরা এখানে দেখলাম 1 নম্বর তথ্য এবং 3 নম্বর তথ্য, এই 2টা তথ্য সঠিক। 1 আর 3 কোথায় রয়েছে? 1 ও 3 এটি খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ 1 ও 3। 87 নম্বর প্রশ্নে বলা হয়েছে 20 এর 40 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে কত হয়? তো অর্থাৎ 20 এর 40 ভাগের 1 ভাগ বের করতে হবে আমাদেরকে, যে 20 এর 40 ভাগের 1 ভাগ কত হয়। যত হবে তাকে শতকরায় প্রকাশ করতে হবে। 20 এর 40 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে কত হয়। তাহলে এখন আমরা দেখি যে 20 এর 40 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে কত হয়। আগে আমরা দেখব 20 এর 40 ভাগের 1 ভাগে কত হয় ফলাফলটা। 20-20-এর মধ্যে যায় একবার, 20-40-এর মধ্যে যায় 2 বার। তাহলে পরবর্তী লাইনে 1-1-কে 1, নিচে হচ্ছে 2, অর্থাৎ 20 এর 40 ভাগের 1 হচ্ছে 2 ভাগের 1। এটিকে এখন শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এটিকে আমরা এখন শতকরায় প্রকাশ করব। পরবর্তী লাইনে গিয়ে আমরা লব এবং হর উভয়টাকে 100 দ্বারা গুণ করব, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করতেছি। তাহলে এখন নিচের 100কে কিছু করব না, বাকিগুলোকে কাটবো। 2 100-এর মধ্যে যায় 50 বার। পরবর্তী লাইনে উপরে 50-একে 50, নিচে 100। এই যে উপরে 50 আর নিচে 100, আমরা এখন কি লিখতে পারি? উপরের 50কে লিখলাম, নিচের 100-এর বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ 20 এর 40 ভাগের 1কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হবে 50%। 50% ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 88 নম্বর প্রশ্নে বলা হয়েছে 700 কুইন্টাল এর 20% সমান কত? তাহলে 700 কুইন্টালের 20% কত হয় সেটা এখন আমরা বের করি। 700 এর 20% ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব কুইন্টাল। পরবর্তী লাইনে 700 এর 20% বলতে উপরে 20 নিচে 100, পাশে কুইন্টাল। 100 700-এর মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14, আর এই যে শূন্যটা পাশে বসিয়ে দিলাম, 140 কুইন্টাল। অর্থাৎ 700 এর 20% হচ্ছে 140 কুইন্টাল। 140 কুইন্টাল আমাদের এই অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর।
89 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে 3টা তথ্য দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। সবার প্রথমে দেওয়া আছে 500 এর 40% সমান 200, অর্থাৎ 500 এর 40% যদি আমরা নির্ণয় করি তাহলে 200 হবে। এটা সঠিক কিনা আমরা দেখি। আমরা এখানে মধ্যে এখন বের করব 500 এর 40%, পরবর্তী লাইনে 500 এর 40% মানে কি, উপরে 40 নিচে 100, আমরা পার্সেন্ট চিহ্নের বদলে নিচে 100 দিলাম। 100 500-র মধ্যে 5 বার যায়। পরবর্তী লাইনে 4 5 20, পাশে একটা শূন্য, অর্থাৎ 200। তাহলে 500 এর 40% হচ্ছে 200। আমরা এখানের মধ্যে কিন্তু তারা 200 বলছে, অর্থাৎ 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বরে বলা হয়েছে 2 সমস্ত 5 ভাগের 1 সমান 220%, অর্থাৎ 2 সমস্ত 5 ভাগের 1কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে 220% হয়। এটা সঠিক কিনা আমরা দেখি এখানের মধ্যে। 2 সমস্ত 5 ভাগের 1 সমান 220%। এখন এটা সঠিক কিনা সেটাই আমরা এখন নির্ণয় করব। আমরা এখানের মধ্যে লিখব 2 সমস্ত 5 ভাগের 1 বা 5 দুগুণে 10 আর 1 উপরে যোগ করলে কত হবে 11, নিচে 5। তাহলে 2 সমস্ত 5 ভাগের 1 মানে কি 5 ভাগের 11। এটিকে এখন আমরা শতকরায় প্রকাশ করব। শতকরায় প্রকাশ করার জন্য আমরা উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা আমরা গুণ করব। নিচের 100কে আমরা কিছু করব না, যেহেতু শতকরায় প্রকাশ করতে চাচ্ছি। 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20 100। এখন 11 দুগুণে 22 আর পাশে এই শূন্যটা বসিয়ে দিলাম, নিচে 100। আমরা পরবর্তী লাইনে কী লিখতে পারি 220 নিচের 100-র বদলে পার্সেন্ট, অর্থাৎ 2 সমস্ত 5 ভাগের 1 এটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হবে 220%। 220% কিন্তু তারা নিজেরাও দিয়ে দিছে যে এই 2 সমস্ত 5 ভাগের 1কে শতকরায় প্রকাশ করলে 220% হবে। আমরা বুঝলাম এই তথ্যটাও সঠিক, কারণ আমরা এইমাত্র নির্ণয় করছি যে এটাকে যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে 220% হবে। এখন দেখার বিষয় 3 নম্বর তথ্যটা সঠিক কিনা। 3 নম্বর তথ্যে বলা হয়েছে 200 এর 50% সমান 150। আমরা দেখব 200 এর 50% সমান 150 হয় কিনা। এটা কিন্তু আমরা মুখে মুখে খুব সহজে করে দিতে পারি। সেটা কিভাবে, 50% মানে হচ্ছে যে কোনো কিছুর অর্ধেক, যেটাই বলবে তার অর্ধেক হচ্ছে 50%। তাহলে 200 এর 50% মানে কি 200 এর অর্ধেক, 200 এর অর্ধেক। তাহলে 200 এর অর্ধেক তো 100 হয়, কিন্তু তারা বলছে 150। আমরা বুঝে ফেললাম 3 নম্বর তথ্যটা সঠিক, ভুল। কিন্তু এটি আমরা যদি এখানে প্রমাণ করে দিতে চাই তাহলে আমরা লিখব 200 এর 50%, পরবর্তী লাইনে 200 এর 50% মানে উপরে 50 নিচে 100। 100 200-র মধ্যে 2 বার যায়, 50 দুগুণে 100, এই যে হয়ে গেল। তাহলে 200 এর 50% 100 হয়, কিন্তু তারা বলতেছে 150, অর্থাৎ তাদের এই 3 নম্বর তথ্যটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 রয়েছে ক নাম্বার অপশনে, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্ন, এখানেও 3টা তথ্য দেওয়া, কোনটা কোনটা সঠিক আমরা তা নির্ণয় করব। 1 নম্বর তথ্য 12 টাকা এর 50% সমান 6 টাকা। 12 টাকার 50%, 50% মানেই যেটা দেওয়া আছে তার অর্ধেক। তাহলে 12 এর অর্ধেক, 12 এর অর্ধেক কত 6। তাহলে আমরা বুঝলাম 12 টাকা এর 50% সমান 6 টাকা, এই তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 90 টাকা, অর্থাৎ 10% ক্ষতি মানে কি 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে গেছে। আমি যখন একটা পণ্য বিক্রি করছি তখন 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে 100 টাকায় যদি 10 টাকা ক্ষতি হয় তার মানে জিনিসটার দাম ছিল 100 টাকা, আমি 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, এখন আমি 10 টাকা কমে বিক্রি করছি। 100 টাকায় 10 টাকা কমে বিক্রি করছি, তার মানে কি আমি 90 টাকা দিয়ে বিক্রি করছি। আমি পণ্যটা কিনে নিয়ে আসছিলাম 100 টাকা দিয়ে, কিন্তু এখন এটা আমি বিক্রি করছি 90 টাকা দিয়ে। আমি 10 টাকা কমে বিক্রি করছি, যার কারণে আমার 10% ক্ষতি হয়ে গেছে। 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়ে গেছে। 100 টাকায় 10 টাকা তখনই ক্ষতি হবে যখন আমি ওই দ্রব্যটা বা পণ্যটা 90 টাকায় বিক্রি করব, অর্থাৎ 10 টাকা কমে বিক্রি করব। তার মানে এই তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্য 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে এখানের মধ্যে বলা হয়েছে লাভ করা হয়েছে প্রতি 100 টাকা, এই যে পার্সেন্ট চিহ্নটার দিকে খেয়াল রাখতে হবে। পার্সেন্ট মানে 100,
প্রতি 100 টাকায় 20 টাকা লাভ করা হয়েছে। লাভ কখন হয়? যখন আমি একটা পণ্য যে দামে কিনে নিয়ে আসছি তার চাইতে বেশি দামে আমি বিক্রি করি, তখনই লাভ হয়। তাহলে এখানে আমি যদি জিনিসটা 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আমার 20 টাকা কখন লাভ হবে? যখন আমি 20 টাকা বেশিতে বিক্রি করব। 100 টাকার জিনিস যখন আমি আরও 20 টাকায় বেশি বিক্রি করব, তখনই আমার 20% লাভ হবে। তাহলে 100 টাকার জিনিস যদি আমি 20 টাকা লাভে বিক্রি করতে চাই, তাহলে সূত্রটা কি? আমাদের সূত্রটা জানা আছে যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার সূত্র, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। এখন এখানে যেহেতু বলছে 20% লাভ, এই পার্সেন্ট মানে 100, তার মানে আমি প্রথমে জিনিসটা কিনে নিয়ে আসছিলাম 100 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এরপরে লাভ বলে দিয়েছে যে 20% লাভ, 100 টাকায় 20 টাকা লাভ হয়, 100 টাকায় 20 টাকা লাভ হয়। তাহলে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকায়। অর্থাৎ যখন আমি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 120 টাকায় বিক্রি করব, তখনই আমার 20% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হতে হবে 120 টাকা, কিন্তু তারা বলছে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে তাদের এই তথ্যটা ভুল। যদি 20% লাভে বিক্রয় মূল্য হতেই হয়, তাহলে বিক্রয় মূল্য কমপক্ষে 120 টাকা হবে, কিন্তু তারা বলতেছে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে এই তথ্যটা ভুল। 3 নম্বর তথ্যটা ভুল, 1 ও 2 সঠিক। 1 ও 2 রয়েছে ক নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানেও 3টা তথ্য দেওয়া। 1 নম্বর তথ্য 4/3 এর শতকরায় প্রকাশ 80%। অর্থাৎ 4/3কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে 80% হবে। তাহলে এখন আমরা দেখি 4/3কে শতকরায় প্রকাশ করলে 80% হয় কিনা। আমরা এখানের মধ্যে এখন এটা দেখব কত হয়। 4/3 তাকে শতকরায় প্রকাশ করব, অর্থাৎ লব এবং হর উভয়টাকে আমরা এখন 100 দ্বারা গুণ করব। নিচের এই 100কে আমরা কিছু করব না, বাকিগুলো কাটাকাটি করার চেষ্টা করি। 4 100-র মধ্যে 25 বার যায়, 4 25-এ 100। পরবর্তী লাইনে 3 25-এ 75 আর নিচে 100। পরবর্তী লাইনে গিয়ে আমরা 75 লিখলাম, আর এই যে নিচে যে 100, এই 100-র বদলে আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ 4/3কে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে ফলাফল হবে 75%। 75% আমাদের এখানের মধ্যে, কিন্তু তারা তো দিল 80%, কিন্তু আমরা দেখলাম ফলাফল হবে 75%। তাহলে এই যে 80% দিল, এই তথ্যটা ভুল। এরপরে 2 নম্বর তথ্য 20 টাকা 80 টাকার 25%। 20 টাকা 80 টাকার 25% হয় কিনা সেটা আমরা দেখি। আমরা কিন্তু এই অঙ্কটা এরকম একটা অঙ্ক একটু আগেও দেখে আসছি। আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি, যে 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 ভাগ তাকে শতকরায় প্রকাশ করলে 25% হয় কিনা সেটা দেখতে পারি। আবার 80 টাকার 25% হচ্ছে 20 টাকা। এখন 80 টাকার 25% আসলেই 20 টাকা হয় কিনা সেটা আমরা নির্ণয় করে দেখতে পারি। তাহলে এখন আমরা করতে পারি যে 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 ভাগ, এটাই আমরা এখানের মধ্যে করে দেখাই, যে 20 টাকা 80 টাকার 80 ভাগের 20 ভাগ, 80 ভাগের 20 ভাগ, এটিকে এখন আমরা শতকরায় প্রকাশ করব। আমরা লব এবং হর উভয়টাকেই 100 দ্বারা গুণ করব। এখন এই যে 20, এই 20 80-র মধ্যে যায় 4 বার, 4 20-এ 80। 4 দ্বারা এখন 100-কে গুণ করব। 4 দ্বারা 100-কে এখন কাটবো। 4 100-র মধ্যে যায় 25 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 25-এ 25 আর নিচে শুধু 100। পরবর্তী লাইন 25%, অর্থাৎ 20 টাকা 80 টাকার 25%, এই তথ্যটা সঠিক। আমাদের এখানেও এটা দেওয়া আছে, তাহলে এই তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য 500 জনের 40% সমান 200 জন। এটা সঠিক কিনা দেখি তো। এটা 500 জনের 40% সমান 200 জন হয় কিনা। যেহেতু একটা প্রশ্নের মধ্যে 3টা অপশন আছে, এই জন্য এই 3টা অপশন আমরা একটি কাগজের মধ্যেই করে দেখাচ্ছি 3টা। তাহলে 500 জনের 40% কত হবে? 500 এর 40% জন। পরবর্তী লাইনে 500 এর এই যে 40%, আমরা উপরে 40 দিব, নিচে 100 দিব। 100 500-র মধ্যে 5 বার যায়। পরবর্তী লাইনে 4 5 20, পাশে একটা শূন্য বসিয়ে দিব, অর্থাৎ 200 জন। তাহলে 500 এর 40% হলো 200 জন। তারাও কিন্তু বলছে যে 500 জনের 40% হচ্ছে 200 জন। তাহলে আমরা কি দেখলাম? এই 3টা তথ্যের মধ্যে প্রথম তথ্যে তারা বলছে 80%, কিন্তু আমরা দেখলাম ফলাফল 75%। দ্বিতীয় তথ্যে 25%, আমাদের এখানেও 25%।
তৃতীয় তথ্যে 200 জন, আমাদের এখানেও 200 জন। তার মানে কি এই 2 নাম্বার তথ্য আর 3 নাম্বার তথ্যটা তাদের সাথে আমাদের মিলে গেছে, অর্থাৎ 2 আর 3 হচ্ছে সঠিক। 2 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 92 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1 নাম্বার তথ্য, শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর 100। আমরা জানি শতকরা বলতে বোঝানো হয় এমন একটি ভগ্নাংশকে যার হর 100। তাহলে যে ভগ্নাংশের হর 100 হয় তাকে আমরা শতকরা বলতে পারি। 1 নাম্বার তথ্য সঠিক। 2 নাম্বার তথ্য, 75%কে 4/3 আকারে লেখা যায়। এখন 75%কে আমরা এখন দেখব সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে যে 4/3 আকারে লেখা যায় কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এখানে মধ্যে লিখব 75%, পরবর্তী লাইনে উপরে 75, নিচে 100। কাটাকাটি করলে দেখি কাটাকাটি করা যায় কিনা। আমরা কিন্তু এখন শতকরায় প্রকাশ করতেছি না, শতকরায় তো প্রকাশ করা আছেই, তাকে এখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ এই হর হিসাবে যে 100 আছে তাকে আমরা কাটতে পারবো। শুধুমাত্র যখন আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলবে তখন হর হিসাবে 100 যেটা থাকবে তাকে আমরা কাটবো না, কিন্তু অন্যান্য সময় আমরা কাটাকাটি করতে পারবো। এখন এই দুইটা সংখ্যার মধ্যে 25 যায়, 25 75-এর মধ্যে যায় 3 বার, 3 25-এ 75। 25 100-এর মধ্যে যায় 4 বার, 4 25-এ 100। তাহলে পরবর্তী লাইন উপরে 3, নিচে 4, অর্থাৎ 4/3। আমরা 75%কে 4/3 আকারে লিখতে পেরেছি, অর্থাৎ এই তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, 5/4কে 60% এভাবে করে লেখা যায়। আমরা দেখি তো 5/4 এটি কি 60% হয় কিনা। আমরা এখানে আমাদের লিখবো এখন 5/4, এটিকে এখন শতকরায় প্রকাশ করব। পরবর্তী লাইনে 4 গুণ 100, নিচে 5 গুণ 100। পরবর্তী লাইন 5 100-এর মধ্যে যায় 20 বার। পরবর্তী লাইন 4 20-এ 80, নিচে 100। পরবর্তী লাইন 80%, অর্থাৎ 5/4কে শতকরায় প্রকাশ করলে 80% হয়, কিন্তু তারা বলতেছে 60% হয়, অর্থাৎ তাদের এই তথ্যটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। 93 নম্বর প্রশ্নে বলেছে 15% এর, এই কথাটা বলার পরপরই 3টা তথ্য দিয়েছে। তো এখন প্রথম তথ্য, অনুপাত 3:20, অর্থাৎ 15%-এর অনুপাত 3:20। আমরা দেখব 15%কে অনুপাতে প্রকাশ করলে 3:20 হয় কিনা। আমরা এখানে আমাদের লিখব 15%, পরবর্তী লাইনে উপরে 15, নিচে 100। পরবর্তী লাইনে আমরা এখানের মধ্যে কাটাকাটি করতে পারি। 5 15-এর মধ্যে যায় 3 বার, 5 100-এর মধ্যে যায় 20 বার, অর্থাৎ 20/3। পরবর্তী লাইনে প্রথমে যেহেতু 3 আছে 3কে লিখলাম, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম, আর নিচে যে 20 এখানে আমাদের 20 লিখলাম। অর্থাৎ 15%কে যদি আমরা অনুপাত হিসাবে লিখতে চাই তাহলে হবে 3:20, আর এখানেও তারা বলছে 3:20, অর্থাৎ এই তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য, সামান্য ভগ্নাংশ 100/15 কার? এই 15% এর সামান্য ভগ্নাংশ 100/15। আমরা দেখি এই তথ্যটা সঠিক হয় কিনা। আমরা এখন এখানের মধ্যে এই তথ্যটা সঠিক কিনা সেটা নির্ণয় করব। আমরা 15% লিখব, পরবর্তী লাইন উপরে 15, নিচে 100। পরবর্তী লাইনে এখন পরবর্তী লাইনে নির্ণয় করার দরকার কি, এখানের মধ্যে যেহেতু 100/15 দেওয়া আছে, আমাদের এখানেও 100/15 বের হয়েছে, তাহলে এই তথ্যটা সঠিক। তাহলে 15% এটিকে আমরা লিখতে পারি 100/15 এই আকারে। আমাদের আর পরবর্তী লাইনে যাওয়ার কোনো দরকার নেই। আমরা এখানে কাটাকাটি করতে পারতাম, কিন্তু যেহেতু তারা আমাদের এই অপশনে 100/15 দিছে, এটা তো আর ভুল না। এটিকে আরও ছোট করে লেখা যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আর ভুল না। 15%কে 100/15 এই আকারেও লেখা যাবে, তাহলে এটা হচ্ছে সঠিক। এরপরে 3 নম্বর তথ্য, দশমিক ভগ্নাংশ। 15% এর দশমিক ভগ্নাংশ 0.15। দেখি তো এটা সঠিক কিনা। 15% সমান উপরে 15, নিচে 100। আমাদেরকে বলছে দশমিক ভগ্নাংশ, অর্থাৎ আমরা এমন একটা ভগ্নাংশ তৈরি করব যেটাতে দশমিক থাকবে। তাহলে 15কে ভাগ করতে হবে 100 দ্বারা, 15কে আমরা 100 দ্বারা ভাগ করব। এখন এই ভাগটা অনেক সহজ, কারণ 100-এর মধ্যে 2টা শূন্য আছে, তাহলে আমরা ভাগ করলে দশমিকটা বাম দিকে চলে যাবে। আমরা জানি ভাগ করলে মান কমে, গুণ করলে মান বাড়ে। তাহলে এখানে যেহেতু ভাগ করতেছি মান কমবে, আর মান কমলে দশমিক বাম দিকে যায়, মান কমলে দশমিক বাম দিকে যায়। তাহলে এখানে আমাদের 100-তে 2টা শূন্য আছে, তাহলে দশমিক 2 ঘর বাম দিকে যাবে, 1 ঘর 2 ঘর
বামে দশমিক বসবে। তাহলে এখানে আমাদের ফলাফল বের হবে 0.15। আমরা দশমিকের সামনে একটা শূন্য বসিয়ে দিলে কোনো সমস্যা নেই। তাহলে 15%কে আমরা কি লিখতে পারি? 0.15। এই যে দশমিক চলে আসলো, অর্থাৎ দশমিক ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 15%কে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 0.15 হবে। এই তথ্যটাও সঠিক। তাহলে এখানের তিনোটা তথ্যই সঠিক, অর্থাৎ ঘ নাম্বারে যে দেওয়া আছে 1, 2, 3 এটি সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে তিনটা তথ্য দেওয়া। 1 নম্বর তথ্য, দুইটি রাশির যোগফল 240। দুইটি রাশির যোগফল 240। ওই দুইটা রাশির মধ্যে একটি রাশি যদি 60 হয় তাহলে রাশি দুইটির অনুপাত 1:3। তাহলে এই তথ্যটা সঠিক কিনা ভুল সেটা আমরা এখন নির্ণয় করব। তারা বলে দিছে দুইটি রাশির যোগফল 240, ওই দুইটি রাশির মধ্যে একটি রাশির 60। তাহলে দুইটি রাশির মধ্যে যদি একটি রাশির 60 হয় তাহলে আরেকটা রাশি কত? 240 থেকে, এটা যোগফল। এই 240-এর মধ্যে দুইটা রাশি আছে, ওই দুইটা রাশির মধ্যে একটা রাশি 60। 240 থেকে 60 বিয়োগ করলে হবে 180। এই যে 180 হলো, তাহলে আমরা বলবো একটি রাশি 60, অপর রাশি 180। তাহলে একটি রাশি 60, অপর রাশি 180। এই দুইটি রাশিকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, একটি রাশি অপর রাশি, অর্থাৎ যেটা দেওয়া আছে তাকে প্রথমে লিখলাম আর যেটা নির্ণয় করলাম তাকে পরে লিখলাম। প্রথম রাশি, একটি রাশি অপর রাশি, তাদেরকে যদি এখন আমরা আরও ছোট বানাই, 60-এর মধ্যে 60 যায় একবার, 180-র মধ্যে 60 যায় 3 বার। তাহলে 60:180 তাকে আমরা লিখতে পারি 1:3। এখানেও কিন্তু তারা বলছে যে ওই দুইটা রাশির অনুপাত হচ্ছে 1:3, আমরাও বের করলাম 1:3। তাহলে এই 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য, 800 এর 80% সমান 640। এখন 800 এর 80% সমান 640 হয় কিনা সেটা আমরা এখানে আমাদের দেখি। আমরা এখানে আমাদের লিখব 800 এর 80% সমান 800 এর 80 নিচে 100, 100 800-র মধ্যে যায় 8 বার, 8 8 64, পাশের শূন্যটা বসিয়ে দিলাম 640। 800 এর 80% সমান 640। এখানেও তারা 640 দিছে, তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, 180টি ফজলি আমের মধ্যে 180টি ফজলি আমের মধ্যে ভালো আম 171টি। তাহলে ভালো আম যদি 171টি হয় তাহলে নষ্ট আম কয়টি? তাহলে 180টি থেকে 171টি বাদ দিলে আর থেকে 9টি। তার মানে 180টি ফজলি আমের মধ্যে নষ্ট আম 9টি। তারা বলতেছে তাহলে নষ্ট আম 95%। 95%, অর্থাৎ প্রতি 100টা আমের মধ্যে 95টা আম পচা। এখন এই তথ্যটা সঠিক কিনা সেটা আমরা নির্ণয় করব। আমরা জানি 180টি ফজলি আমের মধ্যে নষ্ট আম 9টি। আমরা দেখব এই যে 9টি আম নষ্ট, এই 9টি আম 180টি আমের কত পার্সেন্ট সেটা আমরা বের করব। আমরা লিখব 9টি আম 180টি আমের 180 ভাগের 9 ভাগ। 9টি আম 180টি আমের 180 ভাগের 9 ভাগ। এটিকে এখন আমরা শতকরায় প্রকাশ করব। আমরা পরবর্তী লাইনে গিয়ে লব এবং হর উভয়টাকে 100 দ্বারা গুণ করব। 9 18-র মধ্যে যায় 2 বার, এই যে শূন্য তাকে কেটে দিয়ে পাশে লিখে দিলাম। এই 20 100-র মধ্যে যায় 5 বার, 5 20 100। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি উপরে 5 নিচে 100, অর্থাৎ 5%। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম নষ্ট আম 5%, নষ্ট আম 5%। কিন্তু তারা বলতেছে নষ্ট আম 95%। তাহলে তাদের এই তথ্যটা ভুল। তাহলে আমরা দেখলাম 1 ও 2 এই দুইটা তথ্য সঠিক, 1 ও 2 আছে ক নাম্বার অপশনে, এটি সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্নে বলা হয়েছে 25% ও 1:4 যথাক্রমে শতকরা ও অনুপাত হলে 25% হচ্ছে শতকরা আর 1:4 হচ্ছে অনুপাত। এটা দুইটা, এটা পার্সেন্ট আর এটা অনুপাত। এখন তিনটা তথ্য দেওয়া। 1 নম্বর তথ্য, উভয়েই ভগ্নাংশ। এই যে 25% এটাও ভগ্নাংশ, 1:4 এটাও ভগ্নাংশ, এটাই তারা বলতেছে 1 নম্বর তথ্যতে। তো আমরা জানি যে শতকরা এক ধরনের ভগ্নাংশ, অনুপাতও এক ধরনের ভগ্নাংশ। তাহলে এই দুইটাই এক ধরনের ভগ্নাংশ। তাহলে আমরা এই 1 নম্বরে যে তথ্যটা দেওয়া যে উভয়ই ভগ্নাংশ, এই তথ্যটা সঠিক। কারণ শতকরাকেও আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আবার অনুপাতকেও ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এই উভয়ই ভগ্নাংশ, 1 নম্বর তথ্য সঠিক। 2 নম্বর তথ্য, উভয়ের হর 100। এই যে 25% এটার হর 100, 1:4
এটার হরও 100, এটা তারা বলতেছে। এখন আমরা দেখি যে এটা তথ্যটা সঠিক কিনা। 25%, 25%কে আমরা লিখতে পারি 25%, পরবর্তী লাইনে উপরে 25%-এর বদলে নিচে 100। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে পার্সেন্ট চিহ্ন থাকলেই বুঝতে হবে হর হিসাবে 100 আছে। পার্সেন্ট থাকলেই বুঝতে হবে হর হিসাবে 100 আছে, কারণ যে ভগ্নাংশের হর 100 হয় তাকেই আমরা শতকরায় প্রকাশ করতে পারি। তাহলে এই শতকরার যদি চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে হর হিসাবে 100 আছে। তাহলে 25% এটির হর 100, এই তথ্যটা সঠিক। কিন্তু 1:4 এটির হর কি 100 কিনা সেটা আমরা দেখি। তো 1:4, পরবর্তী লাইনে আমরা লিখব 1 প্রথমে আছে, প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম আর নিচে 4 লিখলাম। এই যে দেখেন 1:4, তার বদলে আমরা কি লিখলাম, 4/1, একটি ভগ্নাংশ লিখলাম। এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর 100 না, এই ভগ্নাংশের হর 100 না। যেহেতু এই ভগ্নাংশের এই অনুপাতটিকে ভগ্নাংশে রূপান্তর করার পরে আমরা যেহেতু হর হিসাবে 100 পেলাম না, সুতরাং আমরা বলতে পারি না যে এটার হর 100। হ্যাঁ, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করে নিতে চাই তখন হর হিসাবে 100 হবে, কিন্তু এই মুহূর্তে এটার হর কি 100 আছে? না, এটার হর 100 নাই। তাহলে 25%-এর হর 100, কিন্তু 1:4 এটার হর 100 না। তাহলে এই তথ্যটা ভুল, কারণ এখানে বলা আছে উভয়ের হর 100, দুইটার হরই 100 না, একটার হর 100 আরেকটার হর 100 না। তাহলে এই তথ্যটা ভুল। 3 নম্বর তথ্যতে দেওয়া আছে উভয়ের একটিকে অপরটিতে প্রকাশ করা যায়। এই যে 25% আর এই যে 1:4, প্রথমটা শতকরা, পরেরটা অনুপাত। আমরা জানি শতকরাকে অনুপাতে প্রকাশ করা যায়, অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। তাহলে এখানে যে 3 নম্বরে তারা বলল উভয়ের একটিকে অপরটিতে প্রকাশ করা যায়, এই তথ্যটা সঠিক, কারণ আমরা শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারবো, আবার অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারবো। একটিকে অপরটিতে প্রকাশ করা যায়। তাহলে 1 এবং 3 এই দুইটি তথ্য সঠিক। 1 এবং 3 রয়েছে আমাদের খ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্নে এখানে 3টা তথ্য দেওয়া আছে, কোন তথ্য সঠিক কোনটা ভুল সেটা আমরা এখন নির্ধারণ করব। 1 নম্বর তথ্যে দেওয়া আছে লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, এবং এই তথ্যটা সঠিক। তার কারণ লাভ ও ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে, ক্ষতি ও ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে। মনে রাখতে হবে লাভ ক্ষতি বিক্রয় মূল্যের মাধ্যমে হিসাব করা হয় না, মূল বিষয়টা হচ্ছে ক্রয় মূল্য। লাভ এটাও ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে, ক্ষতি এটাও ক্রয় মূল্যের উপরে হিসাব করা হবে। তাহলে এই তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য আসল সমান সুদাসল বিয়োগ সুদ, এই তথ্যটা কি সঠিক আমরা দেখি। আমরা এখানের মধ্যে এখন লিখব আসল সমান সুদাসল বিয়োগ সুদ। আমরা জানি যে আসল বলতে বোঝানো হয় মূল যেই পরিমাণ টাকাটা সেটাই হচ্ছে আসল, আর সুদ কি, সুদ হচ্ছে আসলের অতিরিক্ত যেই পরিমাণ টাকাটা মুনাফা হিসাবে দেওয়া হয় তাকে বলা হয় সুদ। তাহলে এখন তারা বলতেছে যে সুদাসল থেকে সুদ বিয়োগ করলে আসল হয়। সুদাসল কি? সুদাসল হচ্ছে আসলের সাথে সুদ যোগ করলে, আসলের সাথে সুদ যোগ করলে একত্রে যেটা হয় তাকে বলা হয় সুদাসল। তাহলে সুদাসল এই শব্দটাকে যদি আমরা ভাঙি, সুদাসল এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? সুদাসল শব্দটাকে আমরা ভাঙলে পাবো সুদ যোগ আসল। সুদাসল শব্দটাকে ভাঙলে আমরা পাবো সুদ যোগ আসল, এই দুইটা একসাথে হয়ে সুদাসল হয়, এই জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এরপরে দেওয়া আছে বিয়োগ সুদ। পরবর্তী লাইনে আমরা যদি এই যে সুদ বিয়োগ সুদ, তাহলে সুদ থেকে সুদ বিয়োগ করে দিলে থাকবে শুধু আসল। তাহলে আমরা কি দেখতে পেলাম? বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, আসল সমান আসল, অর্থাৎ আমরা বুঝতে পারলাম সুদাসল থেকে সুদ বিয়োগ করে দিলে শুধু আসলটা থাকে। তাহলে এখানে যে তারা এই লেখাটা লিখলো যে আসল সমান সুদাসল বিয়োগ সুদ, এই তথ্যটা সঠিক। সুদাসল থেকে সুদ বিয়োগ করলে আসল পাওয়া যাবে। এরপর 3 নম্বর তথ্য। 3 নম্বর তথ্য বলছে একটি অপ্রকৃত ভগ্নাংশ শতকরায় 100% এর কম, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করা হয়, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ, শুধু একটা অপ্রকৃত ভগ্নাংশ তা না, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে 100% এর
কম হবে। এখন এই তথ্যটা সঠিক নাকি ভুল সেটা আমরা এখন নির্ধারণ করব। যেমন এখানের মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো, এখানে যেহেতু কোনো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া নাই, আমরা আমাদের ইচ্ছা মতো একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি। আমরা যদি এখানে 4/5 লিখলাম, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব, দেখব ফলাফলটা 100%-এর কম হয় নাকি বেশি হয়। তাহলে এখন আমরা শতকরায় প্রকাশ করি। পরবর্তী লাইনে গিয়ে 4/5 লবকেও 100 দ্বারা গুণ করব, হরকেও 100 দ্বারা গুণ করব। নিচের এই 4 উপরের এই 100-র মধ্যে 25 বার যাবে। নিচের 100-কে কিছু করা যাবে না, কারণ শতকরায় প্রকাশ করতেছি। পরবর্তী লাইনে গিয়ে লিখব 5/25 125, নিচে 100, পরবর্তী লাইন 125%। আমরা এই যে 4/5 অপ্রকৃত ভগ্নাংশ, তাকে যখন শতকরায় প্রকাশ করলাম, ফলাফল হয়ে গেল 125%। আর 125% মানে কি? 100%-এর বেশি, 100%-এর বেশি। তাহলে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে 125% হবে। কিন্তু এখানে তারা বলছে 125% হবে না, 100%-এর বেশি হবে। অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে 100%-এর বেশি হবে, কিন্তু তারা বলতেছে 100%-এর কম হয়। তাহলে তাদের তথ্যটা ভুল। তাহলে আমরা বুঝতে পারলাম 1 ও 2 এই দুইটা তথ্য সঠিক। এটা ক নাম্বার অপশনে রয়েছে। 96 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক 1 ও 2। 97 নম্বর প্রশ্ন, 3টা তথ্য দেওয়া। আজকের আমাদের এই পর্বটিতে অধিকাংশ প্রশ্নগুলি 3টা করে তথ্য দেওয়া আছে। কোনটা কোনটা সঠিক, কোনটা কোনটা ভুল, এগুলো আমাদেরকে নির্ধারণ করতে হইতেছে। 97 নম্বর প্রশ্নের 1 নম্বর তথ্য, দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা হয় না। এই যে না শব্দটা কেন দিল? আমরা সাধারণ ভগ্নাংশ বলুক, দশমিক ভগ্নাংশ বলুক, যেই ভগ্নাংশই বলুক, তাকে শতকরায় প্রকাশ করা যায়, তাকে শতকরায় প্রকাশ করা যায়, কারণ আমরা জানি ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা যায়। তাহলে ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশ হতে পারে, দশমিক ভগ্নাংশ হতে পারে, যে কোনো ভগ্নাংশই হোক না কেন তাকে শতকরায় প্রকাশ করা যাবে। কিন্তু তারা বলতেছে শতকরায় প্রকাশ করা হয় না। তাহলে তাদের এই কথাটা ভুল, শতকরায় প্রকাশ করা হয়। তাহলে 1 নম্বর তথ্যটা ভুল। 2 নম্বর তথ্য, 12% সমান 3:25, এই তথ্যটা সঠিক কিনা? 12%-কে অনুপাতে প্রকাশ করলে এটা হয় কিনা আমরা দেখি। আমরা এখন এখানে মধ্যে লিখব 12%, পরবর্তী লাইনে 12%, এটাকে আমরা কি লিখতে পারি? উপরে 12%-এর বদলে নিচে 100। আমরা কিন্তু এখন আর পার্সেন্টে প্রকাশ করব না, কারণ পার্সেন্টে তো প্রকাশ করা আছেই। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। এখন এখানের মধ্যে 4 12-র মধ্যে যায় 3 বার, 3 4 12, 4 100-র মধ্যে যায় 25 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি 25/3, উপরে 3 নিচে 25, 25/3। এটিকে কিভাবে লেখা যাবে? প্রথমে 3 আছে, 3 লিখলাম, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম, এরপরে 25 লিখলাম। তাহলে 12%-কে অনুপাতে প্রকাশ করলে হবে 3:25। তারাও কিন্তু এখানের মধ্যে বলে দিছে 12% সমান 3:25, অর্থাৎ 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্যটা কি সঠিক? এখানে বলা আছে 13/3 সমান 23 সমস্ত 13/1%, অর্থাৎ 13/3 এই ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে এই ফলাফলটা হবে। আমরা দেখি হয় কিনা। আমরা এখন এখানের মধ্যে 13/3 লিখব এবং তাকে আমরা শতকরায় প্রকাশ করার চেষ্টা করব। আমরা দেখব এই 13/3-কে শতকরায় প্রকাশ করার কারণে এই ফলাফলটা হয় কিনা। পরবর্তী লাইন 13/3, উভয়টাকে 100 দ্বারা গুণ করব, কারণ আমরা শতকরায় প্রকাশ করতেছি। নিচের 100-কে কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব, কিন্তু এখানে বাকিগুলো কাটাকাটি যায় না। তাহলে আমরা উপরে লিখতে পারি 3-কে 100 দ্বারা গুণ দিলে 300, আর নিচে 13 গুণ 100। আমরা একটু খেয়াল করেন, পরবর্তী লাইনে কি এটা লিখতে পারি? একটু দেখেন তো, উপরে 300 আর নিচে 13 লিখলাম, গুণ 100/1 লিখলাম। আমি একটু আলাদা করলাম, সেটা কিভাবে? উপরে যে 300 ছিল 300-কে এখানে লিখলাম, আর নিচে 13 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এবার নিচে 100 লিখলাম, উপরে তো কিছু নাই, উপরে কিছু নাই মানে 1, 301-কে 300, আর নিচে 13 গুণ 100, যা ছিল তাই, কোনো পরিবর্তন হয় নাই, শুধু আমরা একটু আলাদা করে লিখলাম। এবার পরবর্তী লাইনে আমরা 13/300, এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আমরা 300-কে 13 দ্বারা ভাগ করে দেখি ফলাফল কত বের হয়। 13 30-এর মধ্যে যায় 2 বার, 13 দুগুণে 26, 30 থেকে 26 গেলে আর থাকে 4,
এই শূন্য নামাই, 13 এই 40-এর মধ্যে যায় 3 বার, 3 13 39, থাকে 1, 13 এই 1-এর মধ্যে যায় না, এখানেও কোনো সংখ্যা বাকি নাই। তাহলে আমাদের অঙ্ক শেষ। আমরা লিখতে পারি কি, ভাগফলটাকে সামনে লিখব, ভাগফলটাকে সামনে লিখব, পাশে দাগ দিয়ে হর যা ছিল হর, এই হরকে এখনও হর হিসাবে লিখব, আর ভাগশেষকে লব হিসাবে লিখব। আর এই যে গুণ 100/1, এটার পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারি, আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারি। তাহলে 13/3 এটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে ফলাফল হবে 23/13%। 23/13%। আমরা এখানে দেখলাম আমাদের অপশনেও কিন্তু দেওয়া আছে 13/3কে শতকরায় প্রকাশ করলে 23/13% হয়। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক। 2 ও 3 সঠিক, 2 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12%-এর অনুপাত কত? 12%কে অনুপাতে প্রকাশ করতে হবে। আমরা 12% এটা লিখলাম, পরবর্তী লাইনে গিয়ে 12 লিখলাম, পার্সেন্টের বদলে নিচে 100 লিখলাম। এখন এটাকে অনুপাতে প্রকাশ করতে হবে। তার আগে এখানে দেখি কাটাকাটি করা যায় কিনা। 4 12-র মধ্যে যায় 3 বার, 3 4 12, 4 100-র মধ্যে যায় 25 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে উপরে 3 নিচে 25, 25/3। এটিকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 3 আছে, 3 লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম, 25কে লিখলাম। অর্থাৎ 12%কে যদি অনুপাতে প্রকাশ করা হয় 3:25 হবে। 3:25 এখানে ঘ নাম্বার অপশনে আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 99 নম্বর প্রশ্ন, 55%কে দশমিক ভগ্নাংশে লেখো। 55%কে দশমিক ভগ্নাংশে লেখো। আমরা এখন 55%কে দশমিক ভগ্নাংশে লিখব। আমরা 55% কথাটাকে এখানে আমাদের লিখি, পরবর্তী লাইনে উপরে 55%-এর বদলে নিচে 100 লিখলাম। এখন যেহেতু বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, তার মানে অঙ্কের মধ্যে দশমিক নিয়ে আসতে হবে। আমরা এখন খুব সহজভাবে একটা ভাগ করে দিতে পারি, তা হচ্ছে 55কে 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি ভাগ করলে মান কমে, তাহলে এখানে মান কমবে, আর যখন মান কমে তখন দশমিক বাম দিকে যায়, দশমিক বাম দিকে যায়, আর যখন মান বাড়ে তখন দশমিক ডান দিকে যায়। তাহলে এখানে 55কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 100-তে 2টা শূন্য আছে, তাহলে 0.2 ঘর বাম দিকে যাবে, 0.2 ঘর বাম দিকে যাবে। তাহলে 55 এটাকে আমরা লিখলাম, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে দশমিক বসবে, 2 ঘর বামে দশমিক বসবে। আমরা যদি 55কে 100 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে 0.55। দশমিকের সামনে একটা শূন্য লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে 55%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে ফলাফল হবে 0.55। 0.55 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 100 নাম্বার প্রশ্ন, সর্বশেষ আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে যে 70 কিলোমিটার 210 কিলোমিটারের শতকরা কত? অর্থাৎ 70 কিলোমিটার 210 কিলোমিটারের শতকরা কত? অর্থাৎ আমার অঙ্কটাতে এখান শতকরায় প্রকাশ করতে হবে। আমরা 70 কিলোমিটার 210 কিলোমিটারের কত হয় সেটা বের করব। আমরা বলতে পারি 70 কিলোমিটার 210 কিলোমিটারের 210/70 ভাগ। 70 কিলোমিটার 210 কিলোমিটারের 210/70 ভাগ, এটাকে এখন আমরা শতকরায় প্রকাশ করব। দেখি ফলাফল কত হয়। পরবর্তী লাইনে গিয়ে 210 উপরে 70, উভয়টাকে 100 দ্বারা গুণ করব, কারণ যেহেতু আমরা শতকরায় প্রকাশ করতেছি। নিচের 100কে কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। এখন 70-এর মধ্যে যায় একবার, 70 210-এর মধ্যে যায় 3 বার। কারণ আমরা জানি যে এই যে 7 এই 21-এর মধ্যে 3 বার যায়, 0 0 কাটা, তাহলে 70-70-এর মধ্যে একবার, 70 210-এর মধ্যে 3 বার। এখন 3 দিয়ে কি 100 কাটাকাটি করা যায়? 3 দিয়ে 100 কাটাকাটি করা যায় না। আমরা পরবর্তী লাইনে যদি এইভাবে করে লিখি 100/100 আর নিচে 3 গুণ 100, এটাকে কি আমরা একটু আলাদা করে লিখতে পারি না? একটু আগে একটা অঙ্ক করেছিলাম আলাদা করে, সেটা কি 3/100, এটাকে লিখলাম গুণ এই যে নিচে যে 100 আছে তাকে লিখলাম, আর উপরে কিছু নাই মানে 1 লিখলাম। তাহলে উপরে উপরে গুণ করলে 101-কে 100, আর নিচে নিচে গুণ করলে 3 গুণ 100, যা আছে তাই, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না, শুধু একটু দেখতে অন্যরকম দেখা যাচ্ছে, কারণ আমি আলাদা করে লিখছি, ভেঙে লিখছি। এখন 3/100 এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ,
তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেখি কত হয়। 100কে 3 দিয়ে ভাগ করতে হবে। 100কে আমরা এখন 3 দিয়ে ভাগ করে দেখব ফলাফলটা কত হয়। 3 10-এর মধ্যে যায় 3 বার, 3 তিরিকে 9, 10 থেকে 9 গেলার থেকে 1, শূন্যটাকে নামাই। 3 10-এর মধ্যে যায় 3 বার, 3 তিরিকে 9 থাকে 1, 3 1-এর মধ্যে যায় না, এখানেও আর কোনো সংখ্যা বাকি নাই। আমরা ফলাফলটাকে লিখব কিভাবে? ফলাফলটা লিখব, ভাগফলকে আমরা পাশে লিখব 33, এখানে আমাদের সবার প্রথমে আগে লিখব, পাশে একটা দাগ দিব, দেওয়ার পরে আগের লাইনে হর যা ছিল এখনও হর তাই থাকবে, ভাগশেষটাকে উপরে লিখব। অর্থাৎ 3 ভাগের 100কে আমরা 33 সমস্ত 3 ভাগের 1 বলতে পারি। আর এই যে গুণ 100 ভাগের 1, এটাকে আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারি। তাহলে 210 ভাগের 70কে যদি শতকরায় প্রকাশ করা হয়, ফলাফল হবে 33 সমস্ত 3 ভাগের 1%। কত হবে ফলাফল? 33 সমস্ত 3 ভাগের 1%। আমরা দেখতেছি আমাদের খ নাম্বার অপশনে এই তথ্যটাই দেওয়া আছে। তাহলে 100 নাম্বার প্রশ্ন, 70 কিলোমিটার 210 কিলোমিটারের 33 সমস্ত 3 ভাগের 1%, এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।